আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো আর প্রত্যেক দিনের মতন শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা দুটো ঘটনা শুনবে এবং দুটো ঘটনা লং ঘটনা। খুব ভালো লাগবে তোমাদের। তো লং ঘটনা শুনতে খুবই ভালো লাগে, সবাই তোমরা জানোই। তো আমি আর একদম দেরি করব না, তোমরা হেডফোনটা লাগিয়ে নাও, চুপটি করে বসে পড়ো। এখন আমরা শুরু করতে চলেছি আরও একটা জমজমাট এপিসোড। তো আর দেরি কিসের, তোমরা কানে হেডফোনটা লাগিয়ে নাও আর চুপটি করে বসে পড়ো। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি প্রথম ঘটনা। আমরা যারা রেল লাইনের আশেপাশে বসবাস করি সবার মনেই একটা ভয় কাজ করে। রাত্রিবেলা বাথরুমে গেলে বাথরুমের জানলা দিয়ে রেল লাইনে দেখলে যেন মনে হয় রেল লাইনে কেউ নূপুর পরে ছমছম করে হেঁটে যাচ্ছে। অনেক লোকের কাছ থেকেই আমরা রেল লাইন নিয়ে অনেক রকম কথাবার্তা শুনে থাকি। যখন ঘুম চোখে আমরা প্রস্রাব করতে যাই মধ্যরাতে, তখন আমাদের মন দুর্বল থাকে, তখন আমাদের মনে একটা ভয় কাজ করে। তখন তার মনে ভেতরে লোকের কাছ থেকে শোনা ঘটনাগুলো মনে পড়ে যায়, যার ফলে অনেকেরই একা বাথরুমে যেতেও ভয় লাগে। এটাকে ডাক্তারি পরিভাষায় ফিয়ার সাইকোসিস বলে। তবে সব ক্ষেত্রেই যে বিজ্ঞান সবসময় সঠিক ব্যাখ্যা দেয় সেটা নাও হতে পারে। এটা একজন বিজ্ঞান মনস্ক মানুষের কথাবার্তা থেকে আমি জানতে পেরেছি। যারা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আছেন, ওনারা ভূত, প্রেত, আত্মা, পুনর্জন্ম এগুলো বিশ্বাস করেন না। ওনারা মনে করেন ভূতে ধরা মানে সেটা এক রকমের মনের রোগ, যাকে ডাক্তারি পরিভাষায় সিজোফ্রেনিয়া বলা হয়। এ অবস্থাতে রোগী একটা কাল্পনিক জগৎ নিজের মনে মনে তৈরি করে, যেন মনে হচ্ছে ভূতে ধরেছে। এগুলো আমার বলার উদ্দেশ্য একটাই, সবসময়ই যে মানুষ মনের রোগে আক্রান্ত হয়ে এমনটা করবে তা নয়। বিজ্ঞান যেমন আছে তার সাথে শুভ এবং অশুভ শক্তিও আছে। সুরস্ম নামে একজন ভদ্রলোক গরমকালে রেল লাইনের পাশে খাটিয়া পেতে রোজ রাতে ঘুমোতে যেতেন। সে তার বাড়ির লোকেদের বলতেন, জানো তোমরা, আমি গরমে রেল লাইনের পাশে খাটিয়া পেতে যখন ঘুমোই, রোজকে যেন আমার মাথায় একটা ঠান্ডা শীতল স্পর্শ করে চলে যায়, তাতে আমার ঘুমটা ভেঙে যায়। রাত্রি 2:30-3টার মধ্যে এমন আজব ঘটনাটা আমার সঙ্গে ঘটে। তখন সেই বাড়ির লোকেরা বলে, এটা তো ভালো লক্ষণ নয়, নিশ্চয়ই তেনারা চান না তুমি রেল লাইনের পাশে খাটিয়া পেতে ঘুমো। তখন সুরস্মবাবু বলেন, তোদের যত সব কথা কুকথা, তাহলে আমি কোথায় ঘুমোবো শুনি এই গরমের মধ্যে? জানিস তো এমনি ঘরে জায়গা হয় না, আর তার মধ্যে এত গরম। তখন সুরস্মবাবুর স্ত্রী কাবেরী দেবী বললেন, আমি ঢের কিপটে মানুষ দেখেছি, কিন্তু তোমার মতন কিপটে মানুষ আমি দেখিনি। তুমি ঘরে একটা এসি লাগালেই তো পারো, তোমার এত সুন্দর বাড়ি থাকতে তুমি গিয়ে শুচ্ছ রেল লাইনের পাশে। এই শুনে উনি বললেন, এই কাবেরী, বেশি জ্ঞান দিও না তো। এসি লাগাবে, ইলেকট্রিকের টাকাটা কি আমার শ্বশুর দেবে? কাবেরী দেবী কথাটা শুনে বললেন, তুমি আবার আমার বাবাকে নিয়ে টানাটানি করছো? সুরস্মবাবু বেগতিক বুঝে বললেন, না না, তোমার বাবাকে নিয়ে টানাটানি করব কেন? মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে আর কি। রেল লাইনের পাশে খোলামেলা জায়গায় আমি খাটিয়া পেতে না শুলে যে আমার ঘুম আসে না। তখন সুরস্মবাবুর বউ কাবেরী দেবী বললেন, তাহলে তুমি আমাদের বাড়ির ছাদে শোও খাটিয়া পেতে, তাহলেই তো হয়। সুরস্মবাবু তার বউয়ের কথা না পারছে ফেলতে, না পারছে ধরতে। এতদিনের ঘুমনোর অভ্যেস, সুরস্মবাবুর মনে দোনামোনা ভাব। এই ভেবে তার বউয়ের কথাই তাদের নিজের বাড়িতে ছাদে খাটিয়া পেতে শুয়ে আছে, এবং কিছুক্ষণ পর ছাদ থেকে উকি মেরে ওই রেল লাইনের পাশের খোলা জায়গাটা দেখছেন। এমন করতে করতে রাত তখন 12:30। সুরস্মবাবুর চোখ হঠাৎ ঘুমে বুঝে এলো। 1 মিনিটও সময় নষ্ট না করে খাটিয়াতে গিয়ে শুয়ে পড়ল এবং নিদ্রাচ্ছন্ন হলো। পূর্ণিমার চাঁদের আলো এসে পড়েছে ওই রেল লাইনের পাশের ফাঁকা জায়গাটায়। সুরস্মবাবু তার বাড়ির ছাদে
খাটিয়াতে ঘুমোচ্ছে। হঠাৎ ফসফস শব্দ করে দুরন্ত গতিতে ছুটে আসা ডিজেল ইঞ্জিনের শব্দে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। ঘুম ভেঙে উনি দেখলেন রেল লাইনের পাশের ওই ফাঁকা জায়গাটায় এক মুন্ডহীন নারী দাঁড়িয়ে কি যেন খুঁজছে। ওই ব্যক্তি ওই দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। উনি বারবার দুই হাত দিয়ে দুই চোখ রগড়ে দেখবার চেষ্টা করল, কিন্তু কোনো রকম পরিবর্তন হলো না। তখন সেই মুন্ডহীন নারী মূর্তি সুরশ্মবাবু যেখানে খাটিয়া বিছিয়ে শুয়ে থাকতেন ঠিক সেই জায়গাতেই পায়চারি করছে। উনি চুপচাপ নিষ্পলক দৃষ্টিতে মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকেন সেই মুন্ডহীন নারী মূর্তিটাকে। হঠাৎ আচমকা একটা ট্রেন আসায় মুহূর্তের মধ্যে অদৃশ্য হলো সেই মুন্ডহীন নারী মূর্তি। সাথে সাথে উনি স্তম্ভিত ফিরে পেলেন এবং ছাদ থেকে দৌড়ে নেমে গেলেন ঘরের ভেতরে। হাঁপাতে হাঁপাতে সবাইকে ডেকে তুললেন সুরশ্মবাবু। ঘুম চোখে হাই তুলতে তুলতে বিরক্ত হয়ে যে যার ঘর থেকে বেরিয়ে এলো আর বলল, কি হয়েছে, এত রাতে আমাদের কেন ডাকলে? তখন কাবেরী দেবী দেখলেন সুরশ্মবাবু হাঁপাচ্ছেন এবং ভয়ে কাঁপছেন। মুখ দিয়ে একটা শব্দ বার করে ভূত 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 দেখেছি আজকে, এই বলে চিৎকার করছেন। তখন কাবেরী দেবী সুরশ্মবাবুকে ইয়ার্কির ছলে বললেন, কোথায় দেখেছ? নিশ্চয়ই আয়নায় তোমার মুখটা, ঘুম চোখে দেখে ভূত ভেবেছ। সুরশ্মবাবু রেগে গিয়ে বললেন, চুপ করো তো কাবেরী, ইয়ার্কির মাত্রাটা ছাড়িয়ে যাচ্ছ কিন্তু। কাবেরী দেবী ওনাকে স্বাভাবিক করার জন্য এমনটা করেছিলেন। সুরশ্মবাবু কিছুটা ধাতস্থ হয়ে বললেন, আমি সত্যিকারের ভূত দেখেছি আজকে। আমি যখন ছাদে ঘুমোতে গিয়েছিলাম তখন রেল লাইনের সামনে ওই ফাঁকা জায়গাটায় চোখ পড়তেই দেখতে পেলাম এক মুন্ডহীন নারী মূর্তি আমার শোয়ার জায়গাটায় পায়চারি করে কি যেন একটা খুঁজছে। আমি ছাদ থেকে দেখে সেখান থেকে আর পা সরাতে পারছিলাম না। একটা ট্রেনের আওয়াজে আমি সম্বিত ফিরে পেতেই দৌড়ে ছাদ থেকে নেমে এলাম হাঁপাতে হাঁপাতে। কাবেরী, তোমরা আমার সাথে মজা করলে? কাবেরী দেবী তার উত্তরে বললেন, আরে বাবা, হ্যাঁ করেছি, তোমাকে স্বাভাবিক করার জন্য করেছি। তখন উনি কাঁপা কাঁপা গলায় বললেন, এতদিন তাহলে আমার মাথায় যে ঠান্ডা শীতল স্পর্শটা অনুভব করেছি সেটা তার মানে ওই মুন্ডহীন ভূতের। তখন কাবেরী দেবী বললেন, করো কিপটিমি করো, বাড়িতে এসি না লাগিয়ে রেল লাইনের পাশে ফাঁকা জায়গাতে গিয়ে আরও ঘুমাও। শুধু মুন্ডহীন ভূত না, আরও কত কি যে দেখতে পাবে তার ঠিক নেই। এই ঘটনার 2 দিন পর থেকেই শুরু হলো গণ্ডগোল। সুরশ্মবাবু রাত্রি হলেই প্রচণ্ড ভয় পাচ্ছেন। একটা চাপা নারীর কণ্ঠস্বর রাত্রি হলেই বলছে, এই সুরশ্ম, তুমি রেল লাইনের পাশে শুতে যাবে না। এই কণ্ঠস্বর উনি ছাড়া আর কেউ শুনতে পাচ্ছেন না। সেদিন রাত্রে উনি ঘরেই ঘুমোচ্ছিলেন। তখন উনি হঠাৎ ঘুম ভেঙে বলতে থাকেন, না 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 না, আমি ওখানে আর শুতে যাব না, আমি আর যাব না। রাত্রি হলেই সুরশ্মবাবু ওই চাপা কণ্ঠস্বরের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। এরপর সুরশ্মবাবুর স্ত্রী ও তার ছেলে সবাই মিলে সুরশ্মবাবুকে এক মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলেন। কিছু বুঝতে না পেরে সুরশ্মবাবু সেই ডাক্তারবাবুর ওষুধ খেয়েও কোনো রকম উপকার হলো না। দিনে দিনে ওনার শরীরের অবনতি হতে থাকলো, শরীরের ওজন কমতে থাকলো এবং রাত্রি হলেই সুরশ্মবাবু শুনতে পান কেউ তাকে ফিসফিস করে ডাকছে, সুরশ্ম, তুমি রেল লাইনের এখানে এসো। সুরশ্মবাবুর স্ত্রী কাবেরী দেবী কোনো উপায় না পেয়ে তার বাড়ির ওখানে মা তারার মন্দিরে গিয়ে সেখানের পুরোহিত মশাইকে সমস্ত ঘটনা খুলে বলেন এবং সেই কথা শুনে পুরোহিত মশাই মা তারার চরণের জল দিয়ে বলেন, নে মা, এই পবিত্র মা তারার চরণের জল তুই তোর স্বামীর মাথায় দিবি 3 বেলা। সঙ্গে পুরোহিত মশাই এটাও বললেন, দেখ মা, যদি দেখিস মা তারার এই চরণ ধোয়া জলে তোর স্বামীর উন্নতি হচ্ছে, তাহলে সামনের অমাবস্যায় এই মন্দিরে তোর স্বামীকে নিয়ে আসবি, ওকে নিয়ে যজ্ঞে আহুতি দেওয়াবো। তুই খালি তোর স্বামীকে শুদ্ধ বস্ত্র পরিয়ে নিয়ে আসবি এই মন্দিরে। এখানে তোর প্রতি অমাবস্যায় যজ্ঞ হয় মা, তোর স্বামীর জন্য যজ্ঞ করতে কোনো খরচ লাগবে না। তুই খালি 100 টাকা
বেলপাতা, পঞ্চশস্য, পঞ্চরত্ন এবং ঘি নিয়ে চলে আসবি। সারা রাত যজ্ঞ হবে। যজ্ঞ সমাপ্ত হলে শান্তির জল নিয়ে তারা মায়ের প্রণামীর বাক্সে 11 টাকা প্রণামী দিয়ে মায়ের ভোগ প্রসাদ তুই এবং তোর স্বামী গ্রহণ করে তারপরে বাড়িতে ফিরবি। বুঝেছিস? অমাবস্যা আসতেই সুরশ্মিবাবুর ধুম জ্বর। সে মাথা তুলতে পারছে না। ওনার স্ত্রী কাবেরী দেবী অমাবস্যার দিন সকালে মন্দির খুললে পুরোহিত মশাইকে সমস্ত ঘটনা বলেন খুব জ্বর, কিভাবে আজকে ওকে নিয়ে আসব। পুরোহিত মশাই বললেন, মা তুই ওকে নিয়ে ডাক্তারবাবুর কাছে যা, আর মা তারার চরণ ধোয়া জলটা ওর মাথায় দে। ও ঠিক রাতের মধ্যে সুস্থ হয়ে যাবে, মায়ের মন্দিরে ঠিক চলে আসবে। সেই মতো কাজ করলেন কাবেরী দেবী। পুরোহিত মশাইয়ের কথা মতো কাবেরী দেবী ওনাকে নিয়ে ঠিক সন্ধেবেলায় মা তারার মন্দিরে এসে উপস্থিত হন একসাথে। তখন পুরোহিত মশাই কাবেরী দেবীকে বললেন, মা তুই তোর স্বামীকে যজ্ঞকুণ্ডের পাশে আসনে বসা, মা তারার দিকে মুখ করে। পুরোহিত মশাই মন্ত্র পড়ে গঙ্গাজল সুরশ্মবাবুর গায়ে ছিটিয়ে দেন এবং বলেন, ওই সামনের থালায় চন্দন কাঠের গুঁড়ো, তাতে পঞ্চশস্য মেশানো আছে, ওটা হাতে তুলে নে এবং আমার বলা মন্ত্র বলে যজ্ঞে আহুতি দে। পুরোহিত মশাইয়ের কথা মতো যজ্ঞে আহুতি দিতেই বিশ্রীভাবে পেঁচা ডেকে উঠল। সঙ্গে সঙ্গে সুরশ্মিবাবু প্রতি রাতে যে কণ্ঠস্বরটা শুনত, সে কণ্ঠস্বর মন্দিরে থাকা প্রতিটা মানুষই শুনতে পেল। সঙ্গে সঙ্গে পুরোহিত মশাই বলে উঠলেন, এখনও আরও অনেক ঝক্কি পোহাতে হবে তোদের। ঠিক সেই সময় পুরোহিত মশাই ধ্যানে বসেন এবং যোগ বলে ওই অতৃপ্ত প্রেতাত্মার বিষয়ে জানতে পারেন। মৃত প্রেতাত্মা আসলে কেউ না, সুরশ্মিবাবুর এক বাড়ির পরেই থাকত এক বিধবা মহিলা, সুমিতার ডাক নাম। তিনি সুরশ্মিবাবুকে মনে মনে ভালোবাসতেন, সেটা উনি জানতেন না। একদিন সুমি ভিড় ট্রেনে করে যাচ্ছিল তার দিদির বাড়ি মানকুণ্ডুতে। সেই সময় ট্রেনের ভেতরের ভিড়ের ঠেলায় চাপে চলন্ত ট্রেন থেকে পড়ে যায় বৈদ্যবাটি ও ভদ্রেশ্বর রেললাইনের মাঝামাঝি অংশে। পুরো মুখ থুবড়ে সুমি পাশের রেললাইনে গিয়ে পড়ে। তার মাথা সেই সময় ওই পাশের লাইন দিয়ে আসছিল একটি লাইট ইঞ্জিন, ঠিক সুমির গলার ওপর দিয়ে চলে গেল এবং সুমির মাথাটা ছিটকে গিয়ে পড়েছে ওই জায়গায় যেখানে ও রোজ রেললাইনের পাশের অংশে ঘুমোতো। অকালে চলে গিয়ে মায় আর কাটাতে পারছে না সুমি সুরশ্মাকে তাই দলে টানার চেষ্টা করছে। পুরোহিত মশাই সুরশ্মিবাবুকে আরও বললেন, আমি তোমাকে মা তারার যে ফুলটা দিলাম, সেটা তুমি মা তারার নাম নিয়ে একটা মাদুলিতে ভরে তোমার ডান হাতে লাল কোনো কিছুতে ধারণ করবে। সুরশ্মিবাবু আর একটু সময় নষ্ট না করে তার ডান হাতে ধারণ করলো সেই মাদুলিটা। তাতে উনি ওই প্রেতাত্মার কবল থেকে মুক্তিও পেলেন। এখনও রাত্রি হলে অনেকেই একটা বিশ্রী আর্তনাদ নাকি শুনতে পায়। ওই জায়গায় এখন একটা মহাদেবের মন্দির তৈরি করা হয়েছে। ও হ্যাঁ, সুরশ্মিবাবু সেই সময় সুমির ভাইপোকে গিয়ে সমস্ত ঘটনা বলেছিল। তারপরে তারা গয়ায় পেতশিলা পাহাড়ে গিয়ে পিণ্ড দিয়ে আসায় কিছুটা শান্তি পেয়ে গেছে ওখানকার লোকেরা। এখনও অমাবস্যার রাতে ওই রেল লাইনের পাশ দিয়ে যারা যায় তাদের শরীরটা নাকি ভারী হয়ে যায়, যদিও কিছু দেখা যায় না, আর কিছু নেই। তো এই ছিল ঘটনা আমার। যদি তোমার ভালো লাগে অবশ্যই জানিও। আমি অভিক ভট্টাচার্য, নতুন করে আর কিছু বলছি না, ভালো লাগলে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিনা, তাদের বলবো ঘটনা শেয়ার করে দাও, একদম দেরি করো না। অনেকে আছো ঘটনা শুনছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের বলবো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, কারণ আমাদের খুব তাড়াতাড়ি 1 লক্ষে পৌঁছতে হবে, 1 লক্ষ পরিবার কমপ্লিট করতে হবে। আর ঘটনা পাঠানোর সমস্ত ডিটেলস তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, একদম দেরি না করে পাঠিয়ে দাও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় করে না বা প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হাই দাদা, আমি রক্তিমা।
আমি কোচবিহার জেলার বাসিন্দা। ভৌতিক কথা পরিবারে আমি এক পুরনো সদস্য। প্রতি রাতে ভৌতিক কথা না শুনলে যেন চোখে ঘুম নামতে চায় না। মানুষের দৈনন্দিন জীবনে চলা ভুতুরে ঘটনাগুলো তোমার কণ্ঠে শোনার সময় যেন আরও জীবন্ত হয়ে ওঠে। আজ আমি আমার সাথে ট্রেনে ঘটা একটা অস্বাভাবিক ঘটনা জানাতে যাচ্ছি, যে আমি এখন ট্রেনে বসেই তোমাকে লিখতে বসেছি। এই ঘটনাটাকে অস্বাভাবিক বলছি এই কারণেই, কারণ আমার কাছে কোনো রকম যুক্তিযুক্ত প্রমাণ নেই যার দ্বারা আমি ঘটনাটাকে ভুতুরে বলতে পারবো। ঘটনার শেষে শ্রোতা বন্ধুদের থেকে আমি তাদের মতামত জানানোর অনুরোধ রাখলাম। আমি কলকাতার এক নামিদামি ইউনিভার্সিটির গণিত বিভাগের 2য় বর্ষের ছাত্রী। পড়াশোনার সূত্রে কোচবিহার থেকে কলকাতা কিংবা কলকাতা থেকে কোচবিহার প্রায়শই আমাকে যেতে হয়। ঘটনাটা আগের বছরের এপ্রিল মাসের। আমাদের ইউনিভার্সিটিতে বিভিন্ন টুর্নামেন্ট লেগেই থাকে সারা বছর। এরকমই সে মাসে ছিল আমাদের ডিপার্টমেন্টের ক্রিকেট লিগ, যেটা 2 দিন ধরে হয়। আমি খেলবো বলে টিকিটটা কেটে রেখেছিলাম সন্ধ্যা 7:30টার উত্তরবঙ্গ এক্সপ্রেসের। আর দাদা, তুমি হয়তো বা জানবে, উত্তরবঙ্গের সাইডের ট্রেনগুলোর টিকিট 1-2 মাস আগে থেকে কেটে না রাখলে কনফার্ম টিকিট পাওয়া যায় না। সেইবার ছুটিটা আমার আগে থেকে জানা ছিল না বলে টিকিট কাটতে আমার যথাযথভাবে লেট হয়। তাই আমার টিকিট ছিল RAC, মানে সাইড লোয়ার সিটটা, 2 জনের শেয়ারিংয়ে। এখন এত দূরপাল্লার জার্নি, সারাটা রাত বসে আসা, তাই বাবা জানতে পেরে টিকিট ক্যান্সেল করতে বললেও আমি সেভাবেই আসার সিদ্ধান্ত নিই। সেদিন ইউনিভার্সিটিতে খেলা শেষ করে শিয়ালদা যেতে অনেকটা লেট হয় আমার দাদাও কলকাতাতেই পড়াশোনা করে। তখন আমার নতুন নতুন একা যাতায়াত করা বলে বাবা আগে থেকেই দাদাকে বলে রাখে আমাকে যাতে ট্রেনে উঠিয়ে দেয়। দাদা সেই মতোই আমাকে টাইমে ট্রেনে উঠিয়ে চলে যায়। এখানে বলে রাখি, ভাগ্যক্রমে আমার সাথে RACতে আর একজন যে ছিল সে আমাদেরই ইউনিভার্সিটির সিনিয়র দাদা ছিল। আমি খেলার জার্সি পরেছিলাম, সেটাই আমাদের ইউনিভার্সিটির লোগো। সে দেখে নিজে থেকেই আমার সাথে কথা বলছিল। ট্রেন ছাড়ার সময় আমার দাদা বলে দিয়েছিল টিটি আসলে ওনাকে একটু সিট অ্যাডজাস্ট করার কথা বলতে, কারণ দাদা বুঝতেই পারছো কলকাতা থেকে কোচবিহারের ট্রেনে জার্নি প্রায় 13 ঘন্টার। পরে টিটি আসলে উনি ফাঁকা সিট আমাকে দিতে পারেননি। কিন্তু ভাগ্য হয়তো এতটাও খারাপ ছিল না। আমাদের ওপরের সাইড আপার সিটটায় যিনি ছিলেন তিনি বর্ধমানে নেমে যাওয়ার পর আর কেউ ওঠেননি। তাই আমার সঙ্গে RACতে থাকা দাদাটি আমাকে সাইড লোয়ারটায় শুতে বলে নিজে সাইড আপারে উঠে যায়। এবং এটাও কথা হয় যে রামপুর কিংবা মালদাতে প্যাসেঞ্জার উঠলে আমরা নিচে নেমে যাব। তো সেইভাবেই আমরা ঠিক করে যে যার জায়গায় শুয়ে পড়ি। আমি আগেই বলেছি যে আমাদের টুর্নামেন্ট চলছিল, তো নিতান্তই সেদিন খুব ক্লান্ত ছিলাম এবং একা সাইড লোয়ারে শুয়ে চলন্ত ট্রেন থেকে পূর্ণিমার রাতের চাঁদ, আকাশ ভর্তি তারা দেখতে দেখতে, কানে ভৌতিক কথার কল্যাণী হাইওয়ের গল্প শুনতে শুনতে জানালা দিয়ে মৃদু হাওয়া ঢুকছিল। ট্রেনের সবাই জলদি লাইট অফ করে দেওয়ায় এসবের মাঝে কানে হেডফোন গুঁজেই আমার কখন চোখ লেগে যায় বুঝতে পারিনি। এখানে বলে রাখি, যেহেতু প্রায় 2 সপ্তাহের মতো ছুটি ছিল, তাই আমি আমার একটা ছোট ট্রলি যেটা সিটের নিচে ঢোকানো ছিল, আর আমার কলেজ করার ব্যাগটা ছিল আমার মাথার নিচে বালিশ হিসেবে। আমার স্পষ্ট মনে আছে যখন খাবার খেয়ে শুতে যাই তখন বাজে রাত 9:40। সবাই তোমরা জানো, কোনো স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় যারা ট্রেনে করে যায় তাদের বাড়ির লোক যারা ছাড়তে আসে তারা ট্রেনটি ছাড়ার সময়ে যেভাবে বলে সাবধানে যাস, পৌঁছে ফোন করিস, সেই রকমই ধরনের গলার আওয়াজ আমার কানে হালকা স্বরে ভেসে আসছে। আমি বুঝতে পারছি কিন্তু চোখগুলো কোনোভাবেই খুলতে পারছিলাম না। হঠাৎ করে কোনো একটা মহিলার জোরে চেঁচানোর শব্দে আমার হুট করে হুঁশ ফেরে। আমি চোখ খুলে দেখি রীতিমতো আমি ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে আছি। এখানে বলে রাখছি, অনেকেই ভাবতে পারে স্লিপ ওয়াকিং হতে পারে, কিন্তু আমি বলছি দাদা, জন্মের পর থেকে আজ অবধি কখনো না আমি ঘুমের মধ্যে কোনো রকম হাঁটা চলা কিংবা হাত পা ছোড়া এসব করিনি। যেটা বলেছিলাম আগের কলেজের ব্যাগটা মাথায় নিচে দেওয়া ছিল, সেটা তখন ছিল আমার হাতে জড়ানো। যেভাবে মানুষ 2 হাত দিয়ে কোলবালিশ ধরে ঘুমোয়, আমি ঠিক সেভাবেই 2 হাত দিয়ে ব্যাগটাকে জড়িয়ে ধরে ট্রেনের ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছি এবং ট্রেনটি একটি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে।
স্পিডটা খুব বেশি না হলেও স্টেশন ছাড়ার সময় হুট করে যেভাবে স্পিডটা বাড়িয়ে দেয় সেরকম ছিল। আমি না কয়েক সেকেন্ডের জন্য বুঝলাম না যে কি হলো আমার সাথে। আমার মনে আছে আমার সিট নাম্বার ছিল 55 সাইড লোয়ার, প্রায় কোচটার একদম মিডিলে। সেখান থেকে দরজা অবধি যেতে প্রায় অনেকটাই হাঁটতে হয়। তো আমি সেখানে কখন এসে দাঁড়িয়ে গেছি আমি বুঝতেও পারলাম না। রাত করে ট্রেনের কিছু দরজা পুলিশরা লক করে রাখে চোরের জন্য। ভাগ্যবশত সেই দরজাটা বন্ধ ছিল, কিন্তু আজ হয়তো আমি আর এই জগতে থাকতাম না। কিছুক্ষণ পর হুঁশ ফেরার পর যখন আমি আমার সিটে আসি, দেখতে পাই আমার ফোন, হেডফোন দুটোই সিটের মধ্যে পড়ে আছে এবং ট্রলিটা সিটের নিচে। ফোনটা খুলে টাইমটা দেখতেই ঘড়িতে বাজে রাত 2:30। পরে হোয়ার ইজ মাই ট্রেন খুলে দেখলাম ট্রেনটি তখন রামপুরহাট স্টেশন থেকে বেরোচ্ছিল। এর কিছুক্ষণ পরে মুখে চোখে জল দিয়ে এসে সিটে বসে থাকি। আর শুতে পারিনি সেই রাতে, ঘুমও ধরেনি। বাড়িতে এসে মা বাবাকে সেদিন কোনো কিছুই জানাইনি, নয়তো আমাকে আর একা যাতায়াত করতে দিত না। অনেক মাস পর একদিন যখন দাদা ও মাকে যখন সবটা বলি, মা আমাকে বলে, তোকে ওই স্টেশনে কোনো খারাপ শক্তি টেনেছিল। সত্যি কথা বলতে দাদা, আমি এসব ভূত প্রেত খুব একটা বিশ্বাস করি না, কিন্তু ছোট থেকেই ভূতের ঘটনা সবার থেকে শুনতে খুব পছন্দ করি, তাই মায়ের কথাটাও সিরিয়াস নিতে পারিনি। কিন্তু এরপর থেকে যখন আমি যাতায়াত করি, সাইড লোয়ার পড়লে কারোর সাথে এক্সচেঞ্জ করে নিই। আজকেও যখন তোমাকে ঘটনাটা লিখছি, ট্রেনের ওই সাইড লোয়ারেই বসে আছি। এখানে তোমাকে জানিয়ে রাখি, এই ঘটনাটা ঘটার 2 মাস আগে আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নে আমি আমার ঠাকুমাকে দেখতে পাই। আমি তাকে নাম্মা বলে ডাকতাম, আর আমাকে নাম্মা বুচু বলে ডাকতো। আমার বয়স যখন 3 বছর, তখন নাম্মা আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। বেসিক্যালি কলকাতায় আমি আমাদের ইউনিভার্সিটির গার্লস হোস্টেলে থাকি। তো সেদিন আমার দাদার বার্থডে ছিল। আগে থেকে প্ল্যানিং ছিল যে রাতে ফিরতে লেট হবে, তাই আর হোস্টেলে না ঢুকে একটা দিদির পিজিতে থাকবো বলেই ডিসাইড করি। দিদি বলতে আমার দাদার গার্লফ্রেন্ডের পিজিতে রাতে ছিলাম। সেই রাতে স্বপ্নে দেখতে পাই একটা অন্ধকার ঠান্ডা ঘরে একটা সাদা রঙের লোহার বিছানায় নাম্মা শুয়ে আছে। আমি গিয়ে যখন ডাকি, নাম্মা দেখো, আমি তোমার জন্য খাবার আনছি, নাম্মা তখন আমার দিকে ঘুরে জিজ্ঞেস করে, বুচু আসছিস নাকি রে? আমি বললাম, হ্যাঁ ওঠো, 2টো রুটি আলু ভাজা খাবা। নাম্মা বলে, আমি তো আর নেই রে বুচু, আমি তো এখনই চলে যাব, তুই যাবি আমার সাথে? আমি বলি, হ্যাঁ অবশ্যই যাব, তোমার সাথেই তো যাব। কোথায় যাবা তুমি? চলো। আমি কোথাও যেতে দেবো না তোমাকে, তুমি নেই মানেটা কি? নাম্মাকে তখন দেখলাম মৃদু হাসলো এবং আমার চোখটা আবছা হয়ে গেল। সেই মুহূর্তে দেখলাম নাম্মা মিলিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি বলতে যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, আমিও আসছি, এই বলে হুট করে আমার ঘুমটা ভেঙে গেল। সকালের আলো দেখলাম সদ্য ফুটেছে। ঘড়ির কাঁটাতে ভোর 5টা। ঘামে পুরো ভিজে গিয়েছিলাম। পরে দাদাকে এসব বলতেই দাদা বলে, ওদের পিজিতে প্রায়শই অনেক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যে রুমটায় ছিলাম তার পাশের ছাদ, সেখানে মাঝে মাঝেই রাতে ওর পায়ে চলার আওয়াজ শুনতে পারে। দাদা তুমি বিশ্বাস করবে না হয়তো, এই স্বপ্নের কিছুদিন পর একদিন হোস্টেলেও আমার সাথে এই আশ্চর্য ঘটনা ঘটে। আমাদের 4 জনের রুম শেয়ারিং। আমাদের রুমের 2টো ফ্যান থাকায় ফ্যান দুটোর নিচে 2টো করে বেড জোড়া লাগানো। আমাদের রুমে আমাদেরই শুধুমাত্র অনেক রাত অবধি জেগে পড়ার অভ্যেস, কারণ আমি ভোরে উঠতে পারি না এবং আমি তখন রাতে অনেক লেট করে খেতাম। আসলে তখন এক্সামের আগে আগে পড়তে পড়তে টাইম বুঝতে পারতাম না। এখানে বলে রাখি, আমার পাশে যে মেয়েটি থাকে সে সেদিন ছিল না। বাকি 2 জন সময় মতো 12টার আগেই ঘুমিয়ে পড়ে। আমি পড়তে পড়তে সময় দেখতে না পারাই হুট করে যখন মনে পড়ে তখন রাত 3টা বাজে। ঠান্ডা ভাতগুলো ওভাবে খেয়েই সব কাজকর্ম করে ঘুমোতে যাই। চারিদিক পুরো নিঝুম, রুমটা অন্ধকার। চোখ লেগেছে হয়তো 5 মিনিট হবে। হুট করে আমার কপাল সহ মাথাতে কারোর একটা হাতের কোমল স্পর্শ অনুভব করতেই আমার চোখটা ধপ করে খুলে যায়। হৃদস্পন্দন বেড়ে গেছে ততক্ষণে। দেখলাম আমার পাশের বেড তো ফাঁকা, আর বাকি 2 জন আরাম করে ঘুমোচ্ছিল।
তখন আর বেশি না ভেবে ঘুমিয়ে পড়ি। পরের দিন রুমমেটসদের কথা বললে তারা হাসি মজা করে বিষয়টা উড়িয়ে দেয়, কিন্তু বাস্তবটা শুধুমাত্র আমি একা উপলব্ধি করায় আর কিছু বলিনি। এই ঘটনার পরেই ট্রেনের ঘটনাটা ঘটে। তো দাদা, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া কিছু আশ্চর্যজনক ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও ভৌতিক কথা পরিবারে। কিছু কারণবশত আমার ইউনিভার্সিটির নাম বলিনি, কোথাও কোনো রকম ভুল বলে থাকলে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তাছাড়া অপেক্ষায় রইলাম দাদা তোমার কণ্ঠে ঘটনাটা শোনার জন্যে। যদি আমার লেখাটা সিলেক্ট হয় তবে অবশ্যই জানিও আমায়। এরকম আরও অনেক সত্যি ঘটনা আছে দাদা আমার মায়ের সাথে ঘটা, তবে সেগুলো লিখে পাঠাবো। ভালো থেকো দাদা, এবং আমাদের ভৌতিক কথা পরিবার যেন আরও অনেক বড় হতে থাকে এই আশা রেখে আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে গেমার লাইফস্টাইল, সেকেন্ড কমেন্ট করেছে সন্তু মিত্র, থার্ড কমেন্ট করেছে মৌমিতা সরকার। তিনজনেই লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে উত্তম দাস, শেষকে আরাফুল হোসেন, বুবুন ঘোষ, পারমিতা ধারা, শান্তালি বয় ধনু, চুমকি ঘোষ, নন্দিনী রয়, অনন্যা ভৌমিক, আরমান খান, প্রশান্ত মোদক, ডিজে ব্লগার অনিশ, প্রভাস বৈদ্য, রাফিউল মোল্লা, পাপড়ি দোলা, অঞ্জলি মণ্ডল, সুমন্ত দাস, কৃষ্ণেন্দু কামিলিয়া লিখেছে কেমন আছো দাদা? ভালো আছি, তুমি কেমন আছো? পায়েল বিজয় লিখেছে দেরি হলেও চলে আসছি শুধু তোমার আওয়াজ শোনার জন্য, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, মধু, শম্ভু প্রামাণিক, জয়ধারা, তন্নি হালদার, রূপা নস্কর। তারপরে কমেন্ট করেছে জবা দেবী, লিখেছে হ্যালো অমিতদা, আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী। একদম। মিষ্টি ঘোষ লিখেছে হাই দাদা, আমার নামটা একবার নিও, হ্যালো মিষ্টি। তারপরে কমেন্ট করেছে অসীম দাস, অঞ্জলি মণ্ডল, উত্তম দাস, শুভাশিস ঘরামি, সঙ্গীতা মজুমদার, শুভশ্রী ব্যানার্জি, বিশ্বজিৎ দাস, বিথিকা মণ্ডল, সোনাম দাস, দেবরাজ পান্ডা, গীতা গোস্বামী, সমীর সরকার লিখেছে হাই অমিতদা, লাইক কমেন্ট করে দিয়ে কানে হেডফোন লাগিয়ে তোমার ঘটনা শুনছি, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে মধুমিতা মণ্ডল, দেবরাজ পাজা লিখেছে তুমি কেমন আছো দাদা? ভালো থেকো এবং তোমার সুমধুর কণ্ঠে ঘটনা শুনিয়ে যাও, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে রনি, শিহাব সাফিরউদ্দিন, মলি পাল, মুসলিমা খাতুন, প্রিয়া সিং, শিল্পা চ্যাটার্জি, ইটস ভাস্কর, সুস্মিতা শিকারি, সুচিত্রা সাহাস লিখেছে হাই দাদা কেমন আছো? আমার ছেলে স্বস্তিক আপনার ঘটনাগুলো খুব ভালোবাসে, তাই বলছি দাদা আমার ছেলের নামটা একবার হ্যালো করে বলবেন, হ্যালো স্বস্তিক। তারপরে কমেন্ট করেছে অমিতা ঠাকুর, কবিতা সরকার, দেবাশিস বাগচি, বিজন পোদ্দার, আদিবা মিম, জয় দাস, ইটস প্রিয়াস, কেয়া বড়ুই, রনি মণ্ডল, জয় ধারা, রেখা পাসমান, সুদেশনা সিংহ রায় লিখেছে আজকের সব ঘটনায় ভীষণ ভালো লাগলো, তবে থার্ড আর ফোর্থের ঘটনা দুটোর ভয়ের ছিল। হ্যাপি বার্থডে সৌমিলি। সেকেন্ড ঘটনাটা যিনি পাঠিয়েছেন আপনার ঘটনা ভীষণ ভালো লেগেছে। জাতিস্বর হয় 12ই ফেব্রুয়ারি আপনার বার্থডের দিন খুব ভালো কাটুক, ভালো থাকবেন। একদম, সবাই উইশ করে এভাবেই। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।